মুভির শুরুতেই আমরা ইয়াং জিসু নামে একজন বিজ্ঞানীকে দেখি, যিনি তার মেয়েকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তিনি তার গবেষণা নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলেন যে তাকে থামাতে যাওয়ার সহকারীকেও খুন করেছিলেন। ইয়াং যখন তার ছেলেকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন, তখন কিছু লোক তার ল্যাবে ঢুকে পড়ে এবং ব্যাখ্যা করে যে এই ঔষধ তার মেয়েকে সুস্থ করবে না, এমনকি যদি সে বেঁচে ওঠে সে আর আগের মতো থাকবে না। ইয়াং তাদের বলেন, আমার ফর্মুলা কাজ করে, আমি নিজেই এটি ইনজেক্ট করেছি, আর দেখুন আমি এখানে জীবিত হয়ে দাঁড়িয়ে আছি। ডক্টর যখন তার মেয়েকে ভ্যাকসিন দিতে যান, তখন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হয়। তারা তার সমস্ত ঔষধ বাজেয়াপ্ত করে, কিন্তু যখনই তারা তাকে গ্রেফতার করতে যায়, একটা উচ্চমাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে আশেপাশের সমস্ত ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইয়াং জানতেন যে তিনি বাঁচবেন না, তাই ভবনটি ধসে পড়ার আগে তিনি তার মেয়েকে ভ্যাকসিনটি দিতে চেয়েছিলেন, কিন্তু তা করার আগেই ভূমিকম্প ভবনটিতে আঘাত হানে, যার ফলে তারা সবাই পিষে মারা যায়। এই ভূমিকম্পটি সাধারণ ছিল না, এটি সমগ্র বিশ্বকে বিধ্বস্ত করেছিল। মানুষের কাছে আর পরিষ্কার পানীয় জল ছিল না এবং সবাই সম্পূর্ণরূপে বৃষ্টির উপর নির্ভর করত, যা সারা বছরই ছিল অনিয়মিত। যারা ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিল তারা ছোট ছোট ক্যাম্প স্থাপন করেছিল এবং বেঁচে থাকার জন্য এই লোকদের প্রতিদিন পরিষ্কার জল এবং খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হতো। এখানে আমরা কিম নামের একটা ছেলেকে দেখি, যে শিকার করার জন্য একটা প্রাণী খুঁজছিল। তার ক্যাম্প থেকে অল্প কিছু দূরে সে একটা কুমিরকে দেখতে পায়, যেটি খরার কারণে বাইরে বেরিয়ে এসেছিল। কিম দেরি না করে সেটিকে একটা তীর দিয়ে গুলি করে এবং সেটি মরার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কুমিরটির নড়াচড়া বন্ধ করলে সে বুঝতে পারে এটি মারা গিয়েছে। কিম ধীরে ধীরে সেটির দিকে এগিয়ে যায়, কিন্তু কুমিরটি তার উপস্থিতির টের পেতেই তাকে আক্রমণ করে। কিম জীবন বাঁচাতে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু কুমিরটি এত সহজে হাল ছাড়ে না। কুমিরটি তাকে খেতে চায়, তাই গাড়ির জানালা ভেঙেই ভেতরে ঢোকার চেষ্টা করে। কুমিরটি যখন কিমকে খেতেই যাবে, তখন তার বন্ধু ড্যানিয়েল এসে পৌঁছায়। ড্যানিয়েল কুমিরটির লেজ ধরে তাকে গাড়ি থেকে টেনে বের করে, তারপর নিজের তলোয়ার দিয়ে কুমিরটির মাথা কেটে ফেলে, ফলে কুমিরটির মৃত্যু হয়। কিম এবং ড্যানিয়েল ভূমিকম্পের আগে একে অপরকে চিনত না, কিন্তু ভূমিকম্পের পর তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তারা যা কিছু খাবার খুঁজে পায় তা একে অপরের সাথে শেয়ার করে নেয়। তারপর আমরা হানাকে দেখি, যে তার দাদির সাথে একটা ক্যাম্পে থাকে। ভূমিকম্পের পর থেকেই তাদের জীবন উল্লেখযোগ্যভাবে বদলে গিয়েছে। হানার দাদি বিশ্বাস করতেন যে মানবতা এখনও বিদ্যমান এবং এই কঠিন সময় শীঘ্রই কেটে যাবে, কিন্তু হানা কখনোই বিশ্বাস করত না যে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ গত কয়েক মাসে সে মানুষকে পশুতে পরিণত হতে দেখেছে। মানুষ ক্ষুধা মেটানোর জন্য মৃতদেহ খাওয়া শুরু করেছিল, তারাও ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছিল, এবং যারা তা করেনি তারাও ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছিল। ভূমিকম্পের আগে পৃথিবী কেমন ছিল সেটাও তার আর মনে নেই। এদিকে আমরা দেখি ড্যানিয়েল কুমিরটি জবাই করছে এবং তার মাংস ক্যাম্পের লোকদের কাছে বিক্রি করছে। একজন মহিলা ড্যানিয়েলের কাছে আসে আর তাকে অনেকগুলো গয়না অফার করে আর বলে এর বিনিময়ে সে কুমিরটির পুরো লেজটি চায়, কিন্তু কিম এত মাংসের বিনিময়ে সোনা নিতে অস্বীকার করে এবং বলে এর আর কোনো মূল্য নেই। সে ব্যাখ্যা করে যে ভূমিকম্পের পর ৩ বছর পেরিয়ে গিয়েছে এবং মানুষ না খেয়ে মরছে, তাদের খাবার এবং জল দরকার। স্বর্ণ লক্ষ মূল্যের হলেও এখন সেটি মূল্যবান জিনিস নয়। এই কথা শুনে মহিলাটি হতাশ হয়। তাকে হতাশ দেখে ড্যানিয়েল নিজেকে আটকাতে পারে না। সে তাকে একটা সাপ দিয়ে দেয় এবং বলে আজ আপনাকে শেষবারের মতো সাহায্য করেছি, আমি আর আপনাকে সাহায্য করতে পারবো না। এর কিছুক্ষণ পর হানা আসে। ড্যানিয়েল হানাকে নিজের মেয়ের মতো দেখত এবং তার যত্ন নেওয়াটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। হানা যথারীতি খাবারের বিনিময়ে তাকে একটা ছবি দেয়, যা ড্যানিয়েল সানন্দে গ্রহণ করে। কিম হানাকে পছন্দ করত, কিন্তু সে কখনো নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়নি, কারণ সে ভয় পেত হানা তাকে প্রত্যাখ্যান করবে। তারা যখন কথা বলছিল তখন কিছু লোক তাদের ক্যাম্পে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। ড্যানিয়েল তাদের আগে কখনো দেখেনি, কিন্তু তাদের কাজকর্মে বোঝা যাচ্ছিল যে এই লোকগুলো গুন্ডা। তাদের মধ্যে একজন ক্যাম্পের লোকদের বলে যে তারা পুলিশ এবং একজন ব্যক্তিকে খুঁজছে। তারা ক্যাম্পের লোকদের একটা স্কেচ দেখায় এবং সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু স্কেচটি ছিল শুধু একটা অজুহাত। এই স্কেচের আড়ালে তারা তাদের পছন্দের যে কোনো পুরুষ বা মহিলাকে তাদের সাথে যেতে বলছিল। একজন লোক তাদের সাথে যেতে অস্বীকার করলে তারা তার হাতই কেটে ফেলে, যা দেখে ক্যাম্পের বাকি সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ড্যানিয়েল নীরবে তার কাউন্টারে দাঁড়িয়ে তাদের দেখছিল। সে কিছুই করেনি, আর তারা যা নিতে চেয়েছিল তা নিতে দিয়েছিল, কিন্তু তখনই তাদের মধ্যে একজনের চোখ হানার উপরে পড়ে। সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, তাই তারা সবাই মিলে তার উপর জোর খাটাতে শুরু করে।
কিম তাকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করে, কিন্তু তারা অনেক গুরুতরভাবে মারে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ড্যানিয়েল তাদের থামাতে ঝাঁপিয়ে পড়ে। সে তাদের প্রচণ্ড মারধর করে এবং জিজ্ঞাসা করে তাদেরকে কে এখানে পাঠিয়েছে। এর মধ্যে সে এইটাও লক্ষ্য করে যে তাদের কাছে পরিষ্কার পানীয় জল আছে। প্রচণ্ড মার খাওয়ার পর একজন লোক তাকে জানায় কয়েক কিলোমিটার দূরে একটা অ্যাপার্টমেন্ট আছে যেখানে কিছু লোক থাকে এবং তারা পরিষ্কার পানীয় জল সরবরাহ করে। ড্যানিয়েল তাদের ছেড়ে দেয় এবং বলে তাদের যেন আর কখনো এখানে দেখা না যায়। একদিন কিম এবং ড্যানিয়েল শিকার সেরে তাদের ক্যাম্পে ফিরে এসে দেখে স্যুটবুটে কিছু লোক হানা এবং তার দাদির সাথে কথা বলছে। ড্যানিয়েল তাদের হানার থেকে দূরে থাকতে বলে, কিন্তু হানার দাদি তাকে বলেন এই লোকগুলো সেই অ্যাপার্টমেন্ট থেকে এসেছে যার কথা লোকটি বলেছিল। জয় নামের মেয়েদের মধ্যে একজন ড্যানিয়েলকে জানায় যে তাদের কাছে পরিষ্কার পানীয় জল এবং প্রচুর খাবার আছে এবং তারা হানাকে তাদের সাথে নিয়ে যেতে চায়। ড্যানিয়েল অপরিচিত লোকের সাথে হানাকে দূরে পাঠাতে চায় না, কিন্তু তারা ড্যানিয়েলকে সহজেই বোঝায় যে অ্যাপার্টমেন্টের জীবন এখানকার থেকে অনেক ভালো। সে বলে সেখানে হানার বয়সের অনেক বাচ্চা আছে যাদের সাথে হানা অনেক কিছুই শিখতে পারবে। কিমও হানার সাথে যেতে চেয়েছিল, কিন্তু জয় তাকে জানায় যে তারা কেবল নিজেদের পরিবারের লোকজনকে নিয়ে যায়। ড্যানিয়েল জানতো এই জায়গাটা নিরাপদ নয়, কিন্তু এই লোকগুলোর উজ্জ্বল মুখ দেখে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে তাদের জীবন তার চেয়ে অনেক ভালো। তাই সে হানাকেও তাদের সাথে যেতে বলে। যাওয়ার আগে হানা আগের রাতে আঁকা একটা ছবি কিমকে দেয়। কিম বুঝতে পারে যে সেও তাকে পছন্দ করে। সে হানাকে বলে সে প্রতি সপ্তাহে তার সাথে দেখা করতে যাবে এবং এই কথা বলে তারা আলাদা হয়ে যায়। কিম এখন খুবই একা বোধ করছিল। কিম ড্যানিয়েলকে বলে যে সে যদি বাজার থেকে সেই মহিলাকে বিয়ে করে এবং তাকে দত্তক নেয় তবে তারাও হানার কাছে যেতে পারবে। ড্যানিয়েল তাকে বলে পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে মানুষের নিজের মূল্যবোধ ভুলে যাওয়া উচিত। আমি সেই মহিলাকে বিয়ে করতে যাচ্ছি না, এইটা নিয়ে আর কখনো ভেবো না। হানা চলে যাওয়ার পর ড্যানিয়েল খুবই দুঃখিত ছিল। সেদিন সে ঘুমাতে পারেনি, তাই সে শিকারে বেরিয়ে যায়। এদিকে আমরা দেখি হানাকে এবং তার দাদিকে তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। হানা সেখানে তার নিজের বয়সের অন্য একটা মেয়ের সাথে দেখা করে, তবে তার দাদি কয়েক ঘন্টা ধরে হাঁটার কারণে তার গোড়ালি মচকে যাওয়ায় এখন তার হাঁটুতে অসুবিধা হচ্ছে। চৈ তার কিছু লোককে তাকে কাছাকাছি একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বলে। হানা তাদের সাথে যেতে চায়, কিন্তু তাকে বলা হয় যে তাদের এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। হানাকে আশ্বাস দেওয়া হয় যে তার দাদি শীঘ্রই তার কাছে ফিরে আসবে, তবে আপাতত তার বিশ্রাম নেওয়া দরকার। আরও কয়েক মিনিট হাঁটার পর হানা কিছু সামরিক কর্মীকে তাদের গাড়ির সাথে অপেক্ষা করতে দেখে। হানা তাদের জিজ্ঞেস করে যদি এই গাড়িগুলো এত কাছেই ছিল তবে কেন আপনারা আমার দাদিকে চিকিৎসা কেন্দ্রে পাঠালেন? তারা তো আমাদের কাছে আসতে পারত। হানার আর ভালো লাগছিল না, তাই সে আরও সামনে যেতে অস্বীকার করে। সামরিক অফিসার বলেন ঠিক আছে, আমরা সকাল পর্যন্ত তোমার দাদির জন্য অপেক্ষা করব। তিনি এখানে পৌঁছানোর সাথে সাথেই আমরা তাকে আবারও আমাদের সাথে নিয়ে যাব, কিন্তু আমরা দেখছি যে তাদের সাথে কিছু শিশু আছে যারা আগামীকাল সকালের মধ্যে খাবার এবং জল ছাড়া অসুস্থ হয়ে পড়বে। অন্য মেয়েটি হানাকে বোঝায় চিন্তা করো না, আমার দাদুও তোমার দাদির সাথে গেছেন, তারা কালকেই তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে আসবে, কিন্তু আমরা ততক্ষণ এখানে থাকতে পারি না। হানা তার দাদির জন্য খুবই চিন্তিত, কিন্তু তাদের সাথে কি করবে সে বুঝতে পারে না। লোকগুলির সাথে বেশিক্ষণ লড়াই করতে না পেরে হানা তার দাদিকে ছাড়াই যেতে বাধ্য হয়। এদিকে তারা হানার দাদিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ হাঁটার পরেও তারা কোনো ভবন দেখতে পায় না, সেখানে শুধু জনশূন্য জমি আর ধ্বংসাবশেষ। তারা আরও যেতে যেতে একটা গভীর গিরিখাতে পৌঁছায়, যেখানে তারা বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিম সেই একই এলাকায় শিকার করছিল। কিম এইসব দেখতে পায়। প্রমাণ নষ্ট করার জন্য তারা কিমকেও আক্রমণ করে, কিন্তু শেষ মুহূর্তে ড্যানিয়েল তাকে বাঁচায়। তারা দুইজন বৃদ্ধা এবং অসহায় মানুষকে খুন করেছিল, তাই ড্যানিয়েল তাদের মারার আগে কোনো দয়া দেখায় না। কিন্তু এখানে এমন কিছু ঘটে যা দেখে তার পায়ের মাটি সরে যায়। সে দেখে এই লোকগুলো মরার পরেও জীবিত আছে এবং তাদের আঘাত খুব দ্রুত সেরে যাচ্ছে। তাদের দুজনেই তাদের মারার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তা প্রায় অসম্ভব। তারা এখন দুর্বল হতে শুরু করে। তারা খুন হওয়ার আগেই হঠাৎ একটা মেয়ে এসে হাজির হয় এবং এই সুপার হিউম্যানদের সাথে লড়াইয়ে তাদের সাহায্য করার প্রস্তাব দেয়। সে বলে তাদের মাথা শরীর থেকে আলাদা করতে হবে। তারা ঠিক তাই করে, দ্রুত তাদের সবাইকে নির্মূল করে। মেয়েটি তাদের বলে তার নাম লিওন, সে একজন সেনা কর্মকর্তা, আর সে এবং আরও কয়েকজন অফিসার ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিল। তারা কয়েক মাস ধরে বেঁচে থাকাদের উদ্ধার করেছিল, কিন্তু তাদের সবার জন্য আশ্রয় এবং খাবার খুঁজে বের করাটাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দিনের পর দিন ঘুরে বেড়ানোর পর তারা অবশেষে এমন একটা জায়গা খুঁজে পায় যেখানে তখনও পানীয় জল পাওয়া যাচ্ছিল।
তারা থাকার জন্য একটা ভবনও খুঁজে পায় এবং এত বড় ভূমিকম্পের পরেও সেটি ছিল পুরো শহরের একমাত্র ভবন যা তখনও দাঁড়িয়েছিল। তারা একসাথে সেই জায়গাটিকে বাসযোগ্য করে তোলে। তারা সবাই ধীরে ধীরে তাদের জীবনকে উন্নত করার চেষ্টা করছিল। তখন হঠাৎ তাদের ভবনে একজন লোক আসে। জানা যায় এই লোকটি আর অন্য কেউ নয়, সেই ডক্টর রিয়াং জিসু, যিনি কোনো মতে ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিলেন। এখানে লি সবাইকে বলে লোকটি একজন ডক্টর এবং আমাদের একজন ডক্টরকে খুবই প্রয়োজন, তাই তাকে আমাদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে নেওয়া উচিত। জিসু প্রাথমিকভাবে খুব ভালো ছিল, কিন্তু তার আসার পর থেকেই শিশুরা হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করে। এসব জানার পর লির তাকে সন্দেহ হয়। লি বলে, একদিন আমি তার কাছে গিয়ে নিখোঁজ শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করি। তখনই আমি জানতে পারি যে সে আমাদের আড়ালে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে ইয়াং তার মেয়েকে পুনরুজ্জীবিত করার জন্য যে ভ্যাকসিন তৈরি করেছিলেন তা কোনো সাধারণ ওষুধ ছিল না। সেই ইঞ্জেকশনের কারণেই সে কয়েক মাস ধরে সেই বিল্ডিংয়ে আটকে থাকার পরেও বেঁচে গিয়েছিল। সে লিকে বলে তার ওষুধ মানবজাতির ভবিষ্যৎ, কিন্তু লি তা বুঝতে পারে না। এরপর স্যাম নামের একজন অফিসার ডক্টর রিয়াং এর ওষুধের একটা নমুনা দেখানোর জন্য ডক্টর রিয়াং এর চোখের সামনেই অন্য একজন অফিসারকে গুলি করে। তাকে দেখে মৃত মনে হচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। সবাই লিকে বোঝানোর চেষ্টা করে যে ডক্টর রিয়াং তাদের কাছে ঈশ্বরের চেয়ে কম কিছু নন, কিন্তু লি কেবল সেই শিশুদের নিয়েই ভাবত যারা ডক্টরের আসার পরও নিখোঁজ হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার ওষুধ তাদের জীবন কেড়ে নিচ্ছে। সে সবাইকে সে সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু অফিসার স্যাম তাকে গুলি করে। ফলে লি জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই দিন থেকে সে তাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং এখন তাদের থামানো আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে ড্যানিয়েল বুঝতে পারে যে হানার জীবন বিপন্ন এবং সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে আমরা দেখি হানা এবং তার সঙ্গীদের তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। ডক্টর ইয়াং তাদের বলেন তার কাছে তাদের দেওয়ার মতো অনেক কিছু আছে এবং তারা সবাই এখানে নিরাপদ। তাদের অনুমতি ছাড়া কেউ এখানে প্রবেশ বা বের হতে পারবে না। তাদের প্রত্যেককে পান করার জন্য 1 বোতল পরিষ্কার জল দেওয়া হয়েছিল, যা পেয়ে সবাই বেশ খুশি হয়। কিন্তু হানা তখনও তার দাদির কথাই ভাবছিল। চই তাকে বলল যে সে এখনও স্বাস্থ্য কেন্দ্রে আছে এবং এখানে পৌঁছাতে তার কিছুটা সময় লাগবে। বেচারি হানা সম্পূর্ণরূপে অবগত ছিল না যে তার দাদি মারা গেছে এবং সবাই তাকে মিথ্যা কথা বলছে। এদিকে শিশুদের তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করা হয়। শিশুদের বাবা মা তাদের জিজ্ঞেস করে যে তারা কেন তাদের সন্তানদের সাথে থাকতে পারবে না। জবাবে চই তাদের বলে এখানে এই নিয়মগুলো রয়েছে যা সবাইকে মেনে চলতে হবে। এই লোকগুলো শিশুদের জন্য এমন নিয়ম তৈরি করেছিল যে শিশুরা পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করত তাদের বাবা মা অন্যদের চেয়ে বেশি বিনামূল্যে খাবার এবং জল পেত। তারা পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করেছিল যাতে বাবা মা তাদের সন্তানদের নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র যতটা সম্ভব খাবার সংগ্রহ করার দিকে মনোযোগ দেয়। এখানে আমরা দেখি যে তাদের কাছে সত্যিই প্রচুর পরিষ্কার পানীয় জল ছিল এবং তা ফিল্টার করার দায়িত্ব ছিল শিশুদের এবং বাবা মায়ের উপর। এদিকে লি এবং ড্যানিয়েল তাদের উপর আক্রমণের পরিকল্পনা করছিল, কিন্তু অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকা এত সহজ ছিল না। ড্যানিয়েল তখন সেই লোকদের কাছে যায় যারা তার ক্যাম্পে আক্রমণ করেছিল। এই লোকগুলি ছিল গুন্ডা এবং তারা পরিষ্কার জলের জন্য অ্যাপার্টমেন্টে যেত। গ্যাং লিডার ইতোমধ্যেই ড্যানিয়েলের উপর বিরক্ত ছিল, তাই তার লোকদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে ড্যানিয়েলকে আক্রমণ করতে বলে। এরপর তারা সবাই মিলে ড্যানিয়েলকে আক্রমণ করে, কিন্তু তাদের বিশাল সংখ্যা থাকা সত্ত্বেও কেউ ড্যানিয়েলের ক্ষতি করতে পারেনি। এখানে ড্যানিয়েলের শুধু জানার দরকার ছিল যে তারা কিভাবে এই অ্যাপার্টমেন্টে ঢোকে। তখন গ্যাং লিডার ড্যানিয়েলকে জানায় যে তারা কিশোর কিশোরীদের বিনিময়ে তাদের পরিষ্কার পানীয় জল দিত। এদিকে আমরা দেখি হানাকে বাকি লোকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এই শিশুরা বেশ কিছুদিন ধরে এখানে ছিল। এখানে হানা লক্ষ্য করে যে তাদের মধ্যে কেউই তাকে দেখে খুশি হয়নি। তাদের সবাইকে দেখে খুবই ক্লান্ত লাগছিল আর দেখে মনে হচ্ছিল তাদের ঘুমের প্রয়োজন আছে। চই সেই অ্যাপার্টমেন্টের একজন শিক্ষক ছিল যার কাজ ছিল বাচ্চাদের ডক্টর রিয়াং এর গবেষণা সম্পর্কে শেখানো। হানার সাথে থাকা মেয়েটি সেখানে থাকতে পেরে খুবই খুশি ছিল। মনে হচ্ছিল এইটাই সেই জীবন যা সে চেয়েছিল, কিন্তু হানা তেমন ছিল না। সে শুধু তার দাদির জন্য চিন্তিত ছিল। যখন চই ক্লাসে হানার মনোযোগের অভাব লক্ষ্য করে তখন সে সবার সামনে তাকে বকা দেয়, কিন্তু হানা তার কথায় বিরক্ত হয়ে ওঠে। সে বলে সে 2 দিন ধরে তার দাদিকে দেখেনি এবং তার উপর এখানে সবাই কেবল ডক্টর ইয়াং এর প্রশংসা করে যাচ্ছে। হানা আরো বলে যেখান থেকে আমি এসেছি সেখানে গত 7 মাস ধরে মানুষের পানীয় জল নেই, আর এখানে আপনারা এত জল দিয়ে স্নান করছেন। কিন্তু ডক্টর ইয়াং যদি এত ভালো মানুষ হন তবে তিনি কেন তাদের সাথে কিছু জল ভাগ করে নেন না? চই হানাকে বোঝায় যে তুমি অল্প কিছু লোকের মধ্যে একজন যে বেঁচে থাকার যোগ্য, কিন্তু বাইরের লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তাদের জন্যই ডক্টর ইয়াং তার মেয়েকে হারিয়েছিলেন। এর কিছুক্ষণ পর ডক্টর ইয়াং এসে পৌঁছান এবং হানাকে বলেন যে শীঘ্রই তার দাদিকে দেখতে পাবে। ডক্টর ইয়াং আরো বলে তোমার দাদি সারা রাত খোলা আকাশের নিচে হেঁটে কিছুটা অসুস্থ হয়ে গেছে, তাই এখানে আসতে এত দেরি হচ্ছে। তবে চিন্তা করো না, তোমার দাদি শীঘ্রই ফিরে আসবেন। এরপর ইয়াং তাকে পান করার জন্য জল দেয়
এবং কোনো না কোনো ভাবে সে তাকে সেটা পান করার জন্য জোর করতে থাকে। হানা বুঝতে পারে এই জলে কিছু একটা ভুল আছে, তাই সে পান করে না, কিন্তু তার সাথে থাকা মেয়েটি জলটা পান করে। মেয়েটি ইয়াংকে বলে সে তার পরীক্ষায় তাকে সাহায্য করতে চায়। ইয়াং তখন তাকে ক্লাস শেষ হওয়ার পর তাকে ল্যাবে আসতে বলে। সেই রাতে যখন বাকি সবাই ঘুমিয়েছিল তখন হানা বিছানা থেকে লুকিয়ে বেরিয়ে ডক্টর ইয়াং এর ল্যাবে যায়। সেখানে গিয়ে হানা বুঝতে পারে যে ইয়াং বছরের পর বছর ধরে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং তার কাছে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গও রয়েছে। এদিকে হানা দেখে যে তার বন্ধুকে একটা স্ট্রেচারে বেঁধে রাখা হয়েছে এবং তার মাথায় একটা অদ্ভুত রকমের হেলমেট লাগানো হয়েছে। তার গলায় একটা পাইপ লাগানো আছে যেখান থেকে একটা তরল বোতলে সংগ্রহ হচ্ছিল। হানা এখন বুঝতে পারে যে কেন তার ক্লাসের সব বাচ্চাদের গলায় ধারালো কাটা চিহ্ন ছিল। ইয়াং তাদের শরীর থেকে একটা বিশেষ তরল বের করে আর তার ওষুধ তৈরি করতে তা ব্যবহার করে। হানা ইয়াং এর কণ্ঠস্বর শুনতে পেয়ে সাথে সাথে একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। মেয়েটির বাবা মা তাদের মেয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ইয়াং তাকে স্পর্শ করতে বারণ করেন। মেয়েটির বাবা তার মেয়ের জীবনের জন্য ভিক্ষা করে। এর মধ্যেই আমরা দেখি ইয়াং তার মেয়ের অর্ধেক কাটা দেহ সংরক্ষণ করে রেখেছেন। সে বুঝতে পারে যে ডক্টর মানসিকভাবে অসুস্থ, তাই সে দ্রুত তার মেয়ের গলা থেকে টিউবটি সরিয়ে দেয়, কিন্তু টিউবটি সরানোর সাথে সাথেই মেয়েটির মস্তিষ্কের কাজ করা বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়। তারা ইয়াং এর সমস্ত চেষ্টা নষ্ট করে দিয়েছিল। রাগের বশে সে তার মেজাজ হারিয়ে ফেলে আর একটা ধারালো ব্লেড দিয়ে তাদের আক্রমণ করে, যার ফলে তাদের দুজনেরই মৃত্যু হয়। হানা লুকিয়ে থেকে এই সবকিছু নিজের চোখে দেখেছিল, কিন্তু সে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে না, কারণ ইয়াং আয়নায় তার প্রতিচ্ছবি দেখতে পান এবং সে ধরা পড়ে যায়। এদিকে ড্যানিয়েল এবং লি সকালের জন্য অপেক্ষা করে, কারণ আজকেই তাদের ডেলিভারির দিন ছিল। কিছুক্ষণ পর গ্যাং লিডার অ্যাপার্টমেন্টের নিরাপত্তা চৌকিতে পৌঁছায়। তখন নিরাপত্তা রক্ষীরা গ্যাং লিডারের চেহারা দেখে সন্দেহ করে। ট্রাকের পেছন দিক খুলে তারা কিম এবং লিকে দেখতে পায়, কিন্তু তাদের মুখ ঢাকা ছিল, তাই তাদের চিনতে পারেনি। এরপর সৈন্যরা তাদের বলে ঠিক আছে, কিন্তু আজকে আমরা কোনো নতুন চালান নিচ্ছি না, আপনাদের এখনই চলে যাওয়া উচিত। কিন্তু ড্যানিয়েল এত কাছাকাছি এসে আর পিছু হটতে রাজি নয়, তাই গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ভন দেখে লি ফিরে এসেছে। এই দৃশ্য ভন এবার তাকে জীবিত যেতে দেবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। সে তার সমস্ত সৈন্যদের তাদের মেরে ফেলার নির্দেশ দেয়। তার পুরো দল তাদের 3 জনকে ঘিরে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। এদিকে ইয়াং হানার গলায় সেই একই টিউব প্রবেশ করে এবং তার শরীর থেকে তরল বের করার প্রস্তুতি নিতে শুরু করেন। পুরো প্রক্রিয়া চলাকালীন হানা জ্ঞান হারায় না। সে কতটা ভাগ্যবান যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই হবে না। তিনি ব্যাখ্যা করেন যে তোমার শরীরের এই বিশেষ তরলই আমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আমি সরাসরি তোমার কাছ থেকে এটি বের করতে পারি না, তাই আমরা তোমাকে এত জল পান করাই। জলে একটা বিশেষ রাসায়নিক থাকে যা পুরো প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। ডাক্তার তার প্রতিটি রোগীর সাথে তার গোপন কথা ভাগ করে নিতেন। তিনি এটি উপভোগ করতেন, কারণ তিনি জানতেন যে এই সমস্ত শিশুরা হয় মারা যাবে অথবা তাদের স্মৃতি হারাবে। এদিকে লি এগিয়ে যাওয়ার আগে তার পুরনো বন্ধুদের মুক্ত করতে চেয়েছিল, কারণ তাদের সাথে ফাইট করা 3 জন যথেষ্ট ছিল না। লি তাদের খুঁজতে বেসমেন্টে গেলে সে দেখে তার বন্ধুরা আর আগের মতো নেই। তার চলে যাওয়ার পর ইয়াং তাদের উপর অসংখ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, যার ফলে তারা চলন্ত মৃতদেহে পরিণত হয়েছিল। তারা লিকে দেখা মাত্রই তাকে আক্রমণ করে। এরপর সে অনিচ্ছা সত্ত্বেও তাদের সবাইকে মেরে ফেলতে বাধ্য হয়। লি তাদেরকে বলে যে তাদের এখন পালিয়ে যাওয়া উচিত, কারণ তারা এই লোকদের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু ড্যানিয়েল বলে হানাকে না নিয়ে কোথাও যাব না। এরপর তারা সমস্ত সৈন্যদের হত্যা করে উপরের দিকে যেতে শুরু করে। এখানে দেখা যায় যে সবার কাছে সুপার হিউম্যান সিরাম ছিল না। অল্প কয়েকজন বাদে বাকি সবাই ছিল সাধারণ মানুষ। এরপর তারা 3 জন আলাদা হয়ে এগিয়ে যায়। লি যখন ল্যাবের দিকে যাচ্ছিল তখন ভন তার সামনে এসে দাঁড়ায় এবং বলে আমাদের সাথে যোগ দাও, আমরা এই লোকদের চেয়ে ভালো জীবনযাপন করতে পারবো। কিন্তু লি আপোষ করতে রাজি হয় না। তারা ভয়ঙ্কর লড়াই করতে শুরু করে, কিন্তু সুপার হিউম্যান ক্ষমতাধারী ভনের সামনে বেশিক্ষণ লি দাঁড়াতে পারেনি। ভন লিকে মেরে ফেলে এবং লিকে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপরেই অন্যদের খুঁজতে যায়। এদিকে কিম চইকে ধরে ফেলে এবং তাকে ল্যাবে নিয়ে যেতে বলে। উপরে যাওয়ার পথে সে ভনের মুখোমুখি হয়, যে তাকে আর সামনে যেতে দেয় না। কিম চইকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু সে বেঁচে থাকুক বা মরুক ভন তাকে পাত্তা দেয় না, কারণ চই ছিল একজন ক্যান্সার রোগী যে ডক্টর ইয়াং এর জন্য কাজ করছিল। এদিকে ইয়াং হানার শরীর থেকে তরল বের করে নিয়েছে। হানা তাকে বলে তুমি একটা দানব, তোমার মেয়ে আজকে বেঁচে থাকলে সে তোমাকে নিজের বাবা ডাকতে লজ্জা পেত। এই কথা শুনে ইয়াং ক্ষিপ্ত হয়ে যায়। হানাকে দিয়ে তার আর কোনো কাজ ছিল না, তাই সে তাকে মেরে ফেলার জন্য একটা স্কালপেন তুলে নেয়। কিন্তু তখনই তার শরীরে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হয়। ইয়াং আয়নার নিজের দিকে তাকালে সে তার মুখে তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পায়। হানা তাকে দেখে হেসে বলে এটা হওয়ারই ছিল, কারণ সে তাকে দেওয়া জল থেকে এক ফোঁটাও পান করেনি। ইয়াং জানতেন যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কতটা বিপজ্জনক ছিল এবং তার কাছে কোনো প্রতিকার ছিল না। এ সময় কিম তাদের ল্যাবে এসে পৌঁছায় এবং তাকে থামানোর চেষ্টা করে। ইয়াং তাকে তার বন্দুক
নামিয়ে রাখতে বলে, তা না হলে সে হানাকে মেরে ফেলবে বলে জানায়, যার ফলে কিম তার অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয়। এদিকে ভন ড্যানিয়েলকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল ছিল প্রচণ্ড শক্তিশালী। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। অবশেষে ড্যানিয়েল ভনের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। এদিকে আমরা দেখি ইয়াং যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, তাই তিনি তার মেয়ের শরীর একটা সুটকেসে ভরে দৌড়াতে শুরু করেন। জয় তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ইয়াং বলে, তুমি তো এমনিতেই মরতে চলেছ, তোমার জন্য আমার কাছে কোনো চিকিৎসা নেই, আমার সাথে এসে কি করবে? এই কথা বলে তিনি ল্যাবে একটা গ্রেনেড ছুঁড়ে মারেন, যার ফলে চই মারা যান। তবে কিম এবং হানা একটা টেবিলের আড়ালে লুকিয়ে নিজেদের বিস্ফোরণ থেকে রক্ষা করে। এদিকে ডক্টর ইয়াং অ্যাপার্টমেন্ট থেকে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নিচে নামতেই শিশুদের পরিবার তাকে ঘিরে ধরে, আর তারা তাদের সন্তানের সম্পর্কে জানতে চাইছিল। এবং যখন ইয়াং তাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি, তখন পুরো জনতা তাকে মারতে শুরু করে। সবাই খুবই ক্ষুব্ধ ছিল। তারা তাকে মেরে ফেলার আগেই ইয়াং একটা অ্যাসল্ট রাইফেল তুলে নিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। তিনি সম্পূর্ণরূপে সংযম হারিয়ে ফেলেছিলেন এবং এর কারণেই তিনি অসংখ্য লোককে হত্যা করেন। কিন্তু যখন ইয়াং জ্ঞান ফিরে পান, তখন তিনি সেই সুটকেসের দিকে তাকান যেখানে তিনি তার মেয়ের মৃতদেহ রেখেছিলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি ভুলবশত সুটকেসটির দিকে গুলি চালিয়েছেন, যার ফলে তার মেয়ের শরীর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এখন তাকে পুনরুজ্জীবিত করা একেবারে অসম্ভব। হানা বলে, আপনি তাকে আগেও বাঁচাতে পারেননি, আর এখনও পারবেন না। এত নিরীহ মানুষের সাথে আপনি যা করেছেন তারই ফল এটা। ইয়াং তার অবস্থার জন্য হানাকেই একমাত্র দায়ী করেন, তাই মরার আগে তিনিও হানাকে মারার চেষ্টা করেন। তবে সে হানার দিকে বন্দুক তাক করার সাথে সাথেই ড্যানিয়েল তাকে গুলি করে। এভাবে ডক্টরের খেলা চিরতরে সমাপ্ত হয়ে যায়। অবশেষে হানা তার দাদির কবরের কাছে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সে জানতই না যে তারা তাকে মেরে ফেলেছে। কয়েক সপ্তাহ কেটে যায় এবং আমরা দেখি সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই অ্যাপার্টমেন্টটি ক্যাম্পের শিশুদের এবং বাসিন্দাদের জন্য খুবই খারাপ স্মৃতি বহন করত, সেজন্যই সেখানে আর কেউ কখনোই যায়নি। আর এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে।